ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। তফসিল ঘোষণায় তৈরি হবে নতুন দেশ তৈরির পথ, মন্তব্য মির্জা ফখরুলের। শীঘ্রই ফিরবেন তারেক রহমান, কেঁপে উঠবে দেশ। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে, বলেছেন প্রধান বিচারপতি। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভে মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা। গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর জানিয়েছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ব্যাপারে গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গত বছরের 5ই আগস্ট প্রবল গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরের দিন 6ই আগস্ট ভেঙে দেয়া হয় দ্বাদশ সংসদ। 8ই আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিতে শুরু করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ভোট গ্রহণ সহ নির্বাচনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিনক্ষণ তুলে ধরে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে তুলে ধরা হবে জুলাই সনদ নিয়ে গণভোটের নানান দিকও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হচ্ছে। তারা নির্বাচনের মাধ্যমে এমন একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠন করতে চান যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 5ম দিনে বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি মহাসচিব বলেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। এই লড়াই সবচেয়ে কঠিন লড়াই, যে কথা আমার নেতাও বলেছেন। এই লড়াই আজকে আপনাকে পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। মির্জা ফখরুল বলেন, নতুন একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করাতে যাচ্ছে, কিন্তু বিএনপির হাত ধরেই দেশে সংস্কার এসেছে। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। 1971 সাল আমাদের অস্তিত্ব, এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম রোকেয়াকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষকের মন্তব্যের কঠোর সমালোচনা করেন। যিনি বিজ্ঞান পড়ান তিনি এত বিজ্ঞান বিরোধী কথা বলতে পারলেন? একজন মহিষী মহিলা, যে মুসলিম নারী সমাজকে যিনি আলোক দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, এটা চিন্তা করা যায়। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়া পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দোয়া করা হয় এবং দেশবাসীর দোয়া চাওয়া হয়। আহমেদ সরওয়ার,
বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মামুন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, সবশেষ তথ্য জানাতে হলে আপনাকে গতকালকে রাতে যে ডাক্তার এজেড জাহিদ হোসেন ব্রিফ করেছিল আমাদেরকে, সেটি আপনাকে বলতে হয়। তিনি এখন কিছুটা স্থিতিশীল আছেন এবং ডাক্তারের ভাষায়, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটা বলতে হয়, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তাকে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেই ওষুধগুলো তিনি গ্রহণ করতে পারছেন। এটি হচ্ছে সবশেষ অবস্থা। আপনি জানেন যে গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এই এভারকেয়ার হসপিটালে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় এবং তারপরেই 27 তারিখে তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় চলে যান। তারপরে তাকে সিসিইউতে নেওয়া হয়, ট্রান্সফার করা হয় এবং তারপরে আপনি জানেন গত শুক্রবার তাকে বিদেশ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তারপরে হচ্ছে তার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকায় মূলত তাকে বিদেশ নেওয়া হয়নি এবং একই সাথে যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার সরকারের দেওয়া, সেটি না আসার কারণে তাকে আসলে নেওয়া সম্ভব হয়নি। তার শারীরিক অবস্থা বিবেচনা করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা তাকে লন্ডনে নেওয়া হতে পারে বলে গতকালকে এজেড জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছিলেন সন্ধ্যার সময় এবং সেটি এখন পর্যন্ত বলবৎ আছে। তাছাড়া আসলে বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ এজেড জাহিদ হোসেনের পক্ষ থেকে, মিডিয়া সেলের পক্ষ থেকে যদি কোনো কিছু না জানানো হয় তাহলে কিন্তু সাংবাদিকদের কোনো কিছু জানার আপাতত আর কোনো সুযোগ নয়। আপনার মতো আমরাও এখানে যারা সাংবাদিকরা আছি, আমরাও উদ্বিগ্ন আছি, সারা দেশের মানুষও উদ্বিগ্ন আছে খালেদা জিয়ার আসলে সবশেষ পরিস্থিতি কি সেটি জানার জন্য। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে গত বছরের, অর্থাৎ 2021 সালের মে মাসে খালেদা জিয়া একবার করোনায় আক্রান্ত হয়েছিল, তখনও কিন্তু এখানে সিসিইউতে তাকে রাখা হয়েছিল। সবকিছু মিলে আসলে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলা চলে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে সবশেষ অবস্থা। মিথিলা। মামুন, আপনাকে ধন্যবাদ। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের শুনানি ২০২৬ সালের ৫ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সংশোধনীর পুরোটা বাতিল চায় বিএনপি। বৃহস্পতিবার ৫ম সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। এ সময় সংশোধনের কিছু বিষয় বহাল রেখে বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুনানি শেষ করা ছাড়াও আপিল বিভাগ থেকে একটা রায়ের কথাও জানান তিনি, কিন্তু রায় নিয়ে কোনো পক্ষকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ১৫ বছরের জঞ্জাল সরিয়েছি ১৬ মাসে। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট গেল বছরের ১৭ ডিসেম্বর ৫ম সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। এতে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক বলে রায়ে বলা হয়। হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল করেন রিটকারীর পক্ষ সুজন। শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামাত। একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনী প্রধান ইবিআরসিতে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানায় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড্যান্ট। সম্মেলনের শুরুতেই সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরেই মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এই জোড়া খুনে গ্রেফতার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম। তিনি বলেন, এর আগেও চুরির রেকর্ড রয়েছে আয়েশার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ৭২ ঘন্টার মধ্যেই ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। এই বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও
স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়শার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে প্রথমে সাভার, পরে বরিশালে অভিযান চালিয়েও আয়শাকে ধরতে ব্যর্থ হয় পুলিশ। পরে ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়শা ও তার স্বামীকে। চিন্তা করছে মাটকাইছে বাসন লাগবো বাইসা আসার চিন্তায় ওই মানে দেখে নাই তো সামনের দিক পিছের দিকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ না। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়শা ওই বাসা থেকে 2000 টাকা চুরি করে। এই ঘটনায় আয়শাকে পুলিশে দিতে চেয়েছিল লায়লা আফরোজ। আয়শা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লায়লা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকে 2 লাখ টাকা চুরি করেছিল আয়েশা। গৃহকর্মে নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল। আয়েশা সম্পর্কে কোনো তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত 1 বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনাসমূহ পর্যালোচনা করা হয় এবং তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল। জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেছিল নিহত লায়লা আফরোজার স্বামী স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের পাইপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু স্বাধীনকে এখনো উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের বিশেষায়িত উদ্ধার টিম অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মায়ের সাথে জমিতে গিয়ে ফেরার পথে 35 ফুটের গর্তে পড়ে যায় শিশুটি। গতকাল দুপুর থেকে শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গর্তের ভিতরে দেয়া হচ্ছে অক্সিজেন। এছাড়াও পাইপের চারপাশ দিয়ে মাটি খোঁড়াও হচ্ছে। শিশু স্বাধীনের বাবা রাকিব হোসেন জানান, বাড়ির পাশে খেলতে খেলতে সে ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, তারা শিশুটির কান্না শুনতে পেয়েছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 11টার দিকে ফার্মগেট মোড়ে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় সড়কে আটকা পড়ে শত শত গাড়ি। কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট সহ আশেপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীদের দাবি, রানা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার। এ সময় তারা কলেজ প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করেন। বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা মাদক বিক্রি করে, তা জেনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। রানা হত্যার পর থেকেই নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন ছাত্ররা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আগামী নির্বাচনে জনগণকে গণভোটের হ্যাঁ বা না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা।
জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তর এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির সভাপতিত্ব করেন। তথ্য সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধপরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। গত 15 বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে, বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যাঁ ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 70 জন। বুধবার মধ্যরাতে জান্তা বাহিনী বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল একটি হাসপাতাল। বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, হামলার কারণে হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বোমাটি হাসপাতালে সরাসরি আঘাত হানার ফলে অনেক মানুষ হতাহত হয়েছে। আরাকান আর্মির মুখপাত্র থুখা এমনটি জানান। হামলার সময় 300 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রোগীদের উপচে পড়া ভিড় ছিল। 2021 সালে নোবেল বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির জান্তা বাহিনী। এরপর থেকেই দেশটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও একের পর এক সংঘাত লেগেই আছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। তফসিল ঘোষণায় তৈরি হবে নতুন দেশ তৈরির পথ, মন্তব্য মির্জা ফখরুলের। শীঘ্রই ফিরবেন তারেক রহমান, কেঁপে উঠবে দেশ। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে, বলেছেন প্রধান বিচারপতি। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভে মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা। গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর জানিয়েছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।